সেই গল্প বা কবিতার যে শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো আমাদেরকে পড়তে হবে। তারপরে হচ্ছে পাঠের উদ্দেশ্যটা পড়তে হবে। পাঠের উদ্দেশ্য পড়া শেষ হলে আমরা পাঠ পরিচিতি পড়ব। আমরা একটু পাঠ পরিচিতিটা দেখার চেষ্টা করি। এখানে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই লাইনটি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন। এরপরে কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল প্রকাশ পেয়েছে, পাশাপাশি প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে। এরপরে ভাটার টানে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে সে পৌঁছাবে তার ঠিক নেই। হয়তো নতুন কোনো দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছাবে। এসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময়। একটু খেয়াল করতে হবে, অসীম সৌন্দর্য, অজানা আনন্দ, অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশেপাশের সবার মধ্যেও দেখতে চায়। শিশু মনের একটা কৌতূহল, অজানাকে জানার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এবং এটা পড়ার মাধ্যমে অর্থাৎ পাঠের উদ্দেশ্যে আমরা দেখতে পাই শিক্ষার্থীর অনুসন্ধিৎসা, অর্থাৎ কোনো কিছু জানার অনুসন্ধান করার যে ইচ্ছা। তারপরে আছে কল্পনা শক্তি, এরপরে আছে সৃজনশীলতা। শিক্ষার্থীর মধ্যে যাতে নতুন কিছু খোঁজার, নতুন কিছু পাওয়ার, নতুন কিছু জানার আগ্রহ তৈরি হয়, নতুন কিছু প্রতি তার অনুসন্ধিৎসা এবং কল্পনা শক্তি বৃদ্ধি পায়, সেই উদ্দেশ্যেই এটা আমাদের পাঠ্য বইয়ে সংযুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই আমাদের পাঠ পরিচিতি পড়া হয়ে গেলে আমরা যে কাজটা করব, কবি পরিচিতিটাকে খুব ভালো করে পড়ব। আমরা যদি একটু দেখতে চাই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলা হয়েছে, তাকে বিশ্বকবি অভিধায় অভিহিত করা হয়, তার জন্ম মৃত্যু সালটা আছে, তার বাড়ির ঠিকানা জোড়াসাঁকোর ঠাকুর বা বাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর 14তম সন্তান। এটা একটু খেয়াল রাখবে, 14 মানে 14তম সন্তান। তার মা বাবার তিনি ছিলেন 14তম সন্তান। তো এরপরে আধুনিক কবিতা দ্বারা নতুন যুগের প্রবর্তক তিনি, ইত্যাদি তথ্যগুলো আছে, তোমরা সেটা খুব ভালো করে আয়ত্ত করবে। তারপরে এই যে তার গীতাঞ্জলি কবিতা, একটু খেয়াল করো, গীতাঞ্জলি কবিতা অনুদিত হয়েছিল সং অফারিংস নামে। কি নামে? সং অফারিংস।